যারা এই কোণ থেকে সরু এদিকটা দেখছেন, যারা ওই কোণ থেকে, খারাপ কথা বলতে নেই, এদিকটা দেখছেন, আর যারা পেছন থেকে দেশলাই কাঠির মতো আমায় দেখছেন, তাদের সবাইকে বলছি, ভালো আছেন তো? জোরে ভালো আছেন তো? যাক, আপনারা ভালো আছেন শুনেও ভালো লাগছে, আমিও ভালো আছি। মনটা একটু হালকা খারাপ আছে, তার কারণ হলো এই শীতকালটা চলে যাচ্ছে বলে মনটা খারাপ আছে। এই যে কোটটা পরে আছি, গরম লাগছে, তবু খুলবো না, খুললে আসল চেহারাটা বেরিয়ে পড়ে। তাই এখন সবাই বলে আমার নাকি চারানা গায়ে লেগেছে, কোথায় লেগেছে আমি জানি না, সবাই বলে নাকি গায়ে লেগেছে। রাত্রিবেলা মিথ্যে কথা বলবেন না, 11টা বেজে গেছে, সত্যি কি গায়ে লেগেছে? আগের থেকে গায়ে লেগেছে? গায়ে লেগেছে বলছে, এখনো বুঝতে পারছি না কোথায় লেগেছে। যাই হোক, তবে যা চেহারা ছিল তার থেকে এখন একটু ভালো হয়েছে, শুনেও ভাল লাগে। আর সত্যি কথা বলতে, আগে যা চেহারা ছিল না, আয়নার সামনে নিজের দিকে তাকাতে পারতাম না, সত্যি কথা, মানে নিজের দিকে তাকালে লজ্জা লাগতো। আর মানে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় এই 2026 সালে ক্যামেরার সামনে 30 বছর হলো। এই 30টা বছর আপনারা যে আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, সঙ্গে থেকেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে কি জানেন, শীতকাল যখন থাকে কাঞ্চন মল্লিকের মন ভালো থাকে, শীতকাল চলে গেলেই কাঞ্চন মল্লিকের মন খারাপ হয়ে যায়। কারণ আছে, শীতকাল এমন একটা কাল যেখানে কাঞ্চন মল্লিকের গায়ে 1 নয়, 2 নয়, 3 নয়, 4 পিস মাল চাপানো থাকে। আর এই চেয়ারের ওপর যখন 4 পিস মাল চাপানো থাকে, তখন চারানা মোটা মোটা লাগে। কিন্তু যেই গরমকাল আসে, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো এক পিস করে মাল যখন গা থেকে নামতে শুরু করে, তখন যখন এই চেহারার ওপর শুধু একটা গেঞ্জি পরে, টি শার্ট পরে যখন হাঁটি, তখন মনে হয় টি শার্টটা যেন হ্যাঙ্গারে হাওয়ায় দোলা খাচ্ছে। খারাপ, হ্যাঁ, এই দেখো বলে ভালো লাগে। আর আমার যে কি খারাপ লাগে কি বলবো, ছোটবেলা থেকে আপনি একবার যেখানে আমার এই রোগা বন্ধুরা রয়েছেন, আরো রোগা বন্ধুরা, আই লাভ ইউ বাবা, হ্যাঁ একেবারে জড়িয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারছি না। দাদাকে জিজ্ঞেস করলাম অসুবিধাটা কোথায়, হ্যাঁ এদিকে আমি, শুনুন না, আজকে পায়ে চাকা বেঁধে এসছি, শুধু এরকম ঘুরে যাব, বুঝতে পেরেছেন তো? তবে সত্যি কথা বলতে কি, ছোটবেলা থেকে মায়ের এই একটাই, যেরকম জানেন সবার রোগা বাচ্চা থাকলে যা হয়, আমার মায়ের খালি একটাই আবদার, সবাইকে বলতো, অভিযোগও করতো, আমার ছেলে কেন মোটা হলো না, ছেলে কেন মোটা হলো না, ছেলে কেন মোটা হলো না, এক কথা বলে যেত। মাকে বলতাম, মা তার থেকে তুমি একটা কাজ করো, অটোতে মাইক বেঁধে তুমি বেরিয়ে পড়ো, সবাইকে বলে বেড়াও যে ছেলে কেন মোটা হলো না। মাকে বলতাম, আরে ভাই সবার ছেলে মোটা হয় না, আর যার 9 হয় না তার 90ও হয় না। আমার চেহারাটা অনেকটা অ্যাম্বাসেডার গাড়ির মতো, বুঝতে পেরেছেন? 50 বছর ধরে এক মডেল চলে যাচ্ছে। সব মাই চায় ছেলের চেহারা হবে সালমান খান, মুখ হবে ঋত্বিক রোশন, হয় কখনো? আমি মাকে বলেছি, কি করব বলুন, মা না খুব আনন্দ পায় যখন আমি পেতো, মা চলে গেছেন, মা খুব আনন্দ পেত যখন আমি শীতকালে 4-5টা পরে বেরোতাম, তখন মা খুব আনন্দ পেত। মা তখন পাশের বাড়ির বৌদিকে বলতো, বৌদি দেখুন আমার ছেলে যাচ্ছে, দেখুন, আহা ছেলে তো নয় যেন নাড়ু গোপাল। কিন্তু যেই গরমকালে এই চেয়ারের ওপর আবার 1 পিস মাল চাপিয়ে বেরোতাম, সঙ্গে সঙ্গে মা বলতো সেই বৌদিকেই, বৌদি দেখুন ছেলেটা যাচ্ছে, দেখুন কি চেহারা হয়ে গেছে, মুখ তো নয় যেন মনে হয় চোষা পাটালি। খারাপ লাগতো, সত্যি খারাপ লাগতো। এই দাদা, দাদা বসে পড়ুন, ছবি তুলতে যাবেন না, পেছনে ছবি হয়ে যাবেন আপনি। তবে একটা কথা কি জানেন, আমার প্রথমে মনে হতো ছোটবেলা থেকে, কেউ বলেছে রোগা, কেউ বলেছে চামচিকে, কেউ বলেছে বাদুর, কেউ বলেছে খ্যাংরা কাঠি, কেউ বলেছে ঝাঁটার কাঠি। তবে একটা কথা কি জানেন, আমি যখন রোগা ছিলাম, তখন একদিন চান করে বেরিয়েছি, খালি গা,
গামছা পরিহিত অবস্থা, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আজরাতে যাচ্ছি, হঠাৎ হাতের চিরুনি ঠকাস করে মাটিতে পড়ে গেল। না, নিজেকে ভয় পেয়ে নয়, আমি নিজের চেহারা দেখে বুঝলাম এই চেহারায় আমি যা সুবিধে পাই মোটা মানুষেরা তা পান না। মিলিয়ে নিন, দেখবেন মে জুন মাস, গরমকাল, দুপুরবেলা একটা মোটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক যেন মনে হয় একটা ভেজা পান্তুয়া হেঁটে যাচ্ছে। দেখবেন আমাদের দেখুন কোনো অসুবিধা হয় না। দেখবেন অফিস টাইম, ভিড় ভাড়, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, মোটা মানুষ ডান দিক গলাতে গেল, আটকে গেল, বাঁ দিক গলাতে গেল, আটকে গেল, বাস ছেড়ে দিয়ে চলে গেল। আমাদের দেখুন অফিস টাইম, ভিড় ভাড়, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, জয় বাবা স্পাইডারম্যান বলে জানলার রড ধরে ঝুলে পড়লাম। তারপর পাদানিতে পা দিলাম, দেখি দাদা দেখি দাদা দেখি দাদা বলে হড়কে ভেতরে ঢুকে গেলাম। অসুবিধা হয় না। আপনাদের আশীর্বাদে বৃষ্টিতে আগে ছাতাও লাগতো না, বৃষ্টি পড়তো, ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যেতাম, গায়ে জল লাগতো না। ক্লাস 7 থেকে কোমরের সাইজ আঠাশ, আজ আমরা মরার বয়স হয়ে গেল, হাফ ইঞ্চি বাড়েনি। আপনারা বলছেন গায়ে লেগেছে, আপনি ভাবতে পারবেন না। আমি ভগবানকে এখনো বলি যে কি করেছো ভগবান, কি চেহারা দিয়েছো। আমি মাকে বলেছিলাম, মা দুঃখ পেও না, এই চেহারার জন্য তুমিও দায়ী নয়, আমিও দায়ী নয়, বাবাও দায়ী নয়। এই চেহারার জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে সে হলো ভগবান। আমি শিওর ভগবান যখন আমার উপরে তৈরি করছিলেন মুড হেভি খারাপ ছিল। ভগবানের অ্যাসিস্ট্যান্টও বলেছিলেন, স্যার কি মাল বানাচ্ছেন চেক করে নিন স্যার, এ কাটমা বানিয়েছেন, মাটি মারেননি স্যার, দেখুন স্যার মানুষের বাচ্চা নয়, টিকটিকির বাচ্চার মতো মনে হয়েছে। ভগবানের মুড খারাপ হলে চাই চাই, যা হয়েছে হয়েছে, ডেলিভারি করে দে, ডেলিভারি করে দে। আমি এখনো ভগবানকে বলি, বা ভগবান ওখানে কি বৌদি রয়েছে? কই, উনি কে হন আপনার? আচ্ছা তাই বলুন, দাদা খুব ভালোবাসে আপনাকে। দাদা খালি বলছে ওদিকে যেতে। তবে কি জানেন, আমি সত্যি বলছি, আমার সত্যি খুব রাগ হতো। দেখুন একটা পুরো হ্যান্ডিক্যাপ মাল পাঠিয়ে দিয়েছে, এটা একটা না, ঠিক যেন মনে একটা সাঁড়াশি সামনে দোলা খাচ্ছে। কি দুটো সুন্দর কান ছিল ভাবতে পারবেন না, পেছনে দুটো অঙ্কের মাস্টারমশাই লেলিয়ে দিল। বলে রাখি ছোটবেলা থেকেই আমি অঙ্কে বিরাট খারাপ। বাবা বলেছিল, কাঞ্চন মাধ্যমিকে যদি অঙ্কে 40 পাও প্যান্ডেল বেড়ে লোক খাওয়াবো। ভয় নেই, আমি বাবাকে সে খরচা করতে দিইনি। আর কি খারাপ খারাপ অঙ্ক, একটা চৌবাচ্চা তাতে নাকি ফুটো, সেইখান দিয়ে নাকি জল বেরিয়ে যাচ্ছে। তা আমি কি করবো বলুন, ওটা কি আমার বাবার চৌবাচ্চা? আমি বললাম যে স্যার একটা রাজমিস্ত্রি রাখুন, ফুটোয় সিমেন্ট মেরে দিন, অঙ্ক আটকে যাবে। কিচ্ছু শুনলো না, কান ধরে মুচড়ে দিল। আর একটা আরো খারাপ অঙ্ক ছিল, একটা তৈলাক্ত বাঁশ, সেখানে নাকি একটি বাঁদর রুটিতেছে, আবার হরকাইয়া নাবিতেছে। আমি বললাম, স্যার অবলা জীব, ওটাকে নাবিয়ে দিন, বুক ফুক ছড়ে যাবে তো। স্যার শুনলেন না, কান ধরে মুচড়ে দিলেন। কান দুটো ধরে মোচড়াতে মোচড়াতে অবস্থা করে যেরকম কানটা, একটা আমেদাবাদ একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে। এটা কান মনে হয় চামড়ার ডিশ অ্যান্টেনা, হা করে আকাশের দিকে তাকিয়ে আছে। খারাপ লাগে জানেন। তবে আপনাদের ভালোবাসায় একটা কথা যে ভুলে গেছি, যে রোগা মানুষের দুটো জিনিস জোটে না, এক স্বাস্থ্য জোটে না, দুই গার্লফ্রেন্ড জোটে না। কলেজে কলেজে কথা বলছি, এখনকার কথা বলছি। কলেজে যখন পড়তাম তখন, যখন কলেজে সব মহিলারা ঢুকতো, আমি একটু সেজে গুজে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করতাম। মেয়েগুলো আমায় দেখেই বলতো, শেফালি চলে আয়, দেখ জ্যান্ত কঙ্কালটা আবার পেছন পেছন আসছে। খারাপ লাগতো জানেন। আর একজন জুটেছিল তখন, আর 3 থেকে 30টা বাকি আছে, গুরু হিংসা করো না, তোমারও হবে, তোমারও হবে, তোমারও হবে। খুব ইচ্ছে থাকে জানেন মানুষের, আসলে করতে পারে না তাই। যাই হোক, দুধের সাথে ঘোলে মেটাবেন। সত্যি কথা বলতে কি, সেই সময় বান্ধবীকে নিয়ে বেরিয়েছিলাম, আমার হাত ধরে হাঁটতে বলেছিলাম, একটু হাতটা ধরো না।
হাতও ধরেছিল। আমি বললাম হ্যাঁ গো, হাত ধরেছো, কিরম লাগছে তা তো বললো না। বলে বিশ্বাস করো, তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার কি মনে হচ্ছে জানো? বল কি মনে হচ্ছে গো? বলে বিশ্বাস করো, তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে ঠিক যেন বাসের রড ধরে আছি মাইরি। আমার হাত বাসের রড, কি করবো বলুন, কপাল খারাপ। তবে একবার হয়েছিল, গোপন কথা বলছি, খারাপ ভাবে নেবেন না। আমার ফ্ল্যাটের বারান্দা, তার ঠিক উল্টো দিকের বারান্দা। আমি ফ্ল্যাটের বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাই, উল্টো দিকের বারান্দা উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খান। চোখাচুকি হয় কিন্তু কথা হয় না। সে এক বৌদি, অন্যভাবে নেবেন না। একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, উল্টো দিকে বৌদি, চোখে চোখ পড়াতেই মনে হলো উনি কিরম আমার দিকে তাকিয়ে চোখ পিট করছেন আর ইশারা করছেন। চা খাওয়া মাথায় উঠল, নিজের ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নেমে গেলাম, বৌদির ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে উঠে গেলাম, দরজায় বেল দিলাম, টিং টং। বৌদি দরজা খুলে দিলেন, আমায় বললেন কি হলো, ভেতরে আসুন। ঝপাং করে ভেতরে ঢুকে পড়লাম। বৌদি আবার বললেন কি হলো, বসুন। ঝপাং করে বসে পড়লাম। বৌদি আবার জিজ্ঞেস করলেন কি, চা খাবেন তো? আমি হ্যাঁ খাবো। বললো কি চা খাবেন, দুধ চা না লিকার চা? যা চা দেবেন তাই খাবো, দুধ চা দিলে দুধ চা খাবো, লিকার চা দিলে লিকার চা খাবো। কিছু না থাকে তো শুকনো চা পাতা দিন না, চিবিয়ে বাড়ি চলে যাব, পরে গরম জল খেয়ে পেট ঝাঁকিয়ে নেবো, ভেতরে চা হয়ে যাবে। বৌদি হেসে বললো বসুন, চা নিয়ে আসছি। আর শুনুন, আমি কি, জামাটা খুলে খালি গায়ে বসুন। কি বলছেন ভদ্রলোকের ছেলে, জামা খুলে খালি গায়ে বসবো মানে? বলো যেটা বলছি সেটা শুনুন। বলে বৌদি ভেতরে চলে গেল, চা খাওয়া মাথায় উঠলো, জামা খুলে খালি গায়ে বসে আছি। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বাদে বৌদি পর্দা সরিয়ে ভেতরে এলেন। বৌদির হাতে ধরা বৌদির 4 বছরের ছেলেটা। বৌদি বাচ্চাটিকে এনে আমার সামনে দাঁড় করালেন। তারপর বাচ্চাটিকে বললেন, দেখো বাবু দেখো, পেট ভরে ভাত না খেলে কি চেহারা হয়। লজ্জায় মনে হচ্ছিল বৌদির ছাদ থেকে লাভ মেরে মরে যাই, কিন্তু যা চেহারা, ধপাস করে পড়ে তো মরবো না, ভাসতে ভাসতে ল্যান্ড করে যাব। তবে আজ থেকে 30 বছর আগে যখন ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছিলাম, তখন এক হিরোইনের সঙ্গে শুটিং করছিলাম। তিনি আমায় জিজ্ঞেস করেছিলেন, এই কাঞ্চন শোনো, এই তোমার এই চেহারার গোপন রহস্য কি? আমার চেহারা? বলে বুঝতে পারছি তুমি জিম করো। আমি বললাম না না না, জিমের ধারে পড়ে গেলে আমায় ভেজা বাদাম দিয়ে মারবে, আমি জিম করি না। বলে বুঝতে পেরেছি, তুমি ডায়েট করো না? না 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 না, আপনার মতো সারাদিন ধরে 2 বাটি টক দই আর 2টো শশা খেয়ে আমি থাকতে পারবো না। বললো তাহলে? আমি বললাম বিশ্বাস করুন ম্যাডাম, আমি 2 বার রক্তদান শিবিরে রক্ত দিতে গেছিলাম, 2 বারই বাতিল করে পাঠিয়ে দিয়েছি। একবার শুয়ে পড়েছিলাম, ডাক্তারবাবু হাতে প্রেসার মাপার যন্ত্র বেড়ে করেই লাফিয়ে উঠলো। বলে মালটাকে তোল 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 তোল, প্রেসার প্রেসার কিছু খুঁজে পাচ্ছি না, একেই উল্টে রক্ত দিতে হবে। রক্ত তো দেওয়াই হলো না। রক্তদান শিবিরে ডিম সেদ্ধ আপেল দিচ্ছিল, 2 প্যাকেট খেয়ে বাড়ি চলে এলাম। সেটাও বললাম, ও ভদ্রমহিলা বিশ্বাসই করে না। আমি বললাম তাহলে শুনুন, আমার এই চেহারার গোপন রহস্যটা কি আপনাকে বলি। আমার এই চেহারার গোপন রহস্য হলো, আমি যা খাই তাহাই পরিত্যাগ করি, মাঝখানে কিছু সঞ্চয় করি না। মালটা একটা পাইপ লাইনের মতো, ঢোকার জায়গা আছে, বেরোনোর জায়গা আছে, মাঝখানে কোনো আলমারি নেই। বিশ্বাস করলো না, চলে গেল। তবে আমি তো কোনো হিরো নই, আমার বাবাও হিরো নন, ডিরেক্টরও নন, কোনো প্রডিউসারও নন। আমি 30 বছর একজন কমেডিয়ান হিসেবে টিকে আছি কি করে আমি নিজেও জানি না। এই জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে সেটা আপনারা, আপনারা আর আপনারা। আপনারা যদি ভালো না বাসতেন, আপনারা যদি এই রোগা কাঞ্চনকে ভালোবাসা না দিতেন, না পাশে থাকতেন, তাহলে বোধহয় আমার কিচ্ছু করা হতো না। এর জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইবার বলছে গান, পরে বলবে নাচ। নাচতে বলবেন না, অনেক বাচ্চা বসে আছে, মায়ের হাত চেপে ধরে কোকিয়ে কেঁদে উঠবে, বলে ও মা বাড়ি চলো মা, রাত্রিবেলা হ্যালোজেনের সামনে কঙ্কালের নাচ দেখবো না মা, কেলোর কীর্তি হয়ে যাবে। আর উনি যে গানের কথা বলছেন, আমি যতবার গান গেয়েছি খুব গন্ডগোল হয়েছে। গানে আমার ফাঁড়া আছে, যেরকম থাকে না জলে থাকে আগুনে থাকে, আমি যতবার চেষ্টা করেছি গন্ডগোল হয়েছে। আমি একবার বাথরুমে 1 মগ জল ঢেলে সবে হা বলে ধরেছি, দরজায় ঠক ঠক ঠক। আমি বললাম মা কি হয়েছে? বলে এক্ষুনি গান থামা, তোর গান শুনে পাশে বাড়ি ভট্টাচার্যবাবুকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে আজকে।
আর একবার চাঁদ উঠেছিল, ছাদে উঠে আবার বলে ধরেছি, পাশের বাড়ির দাস কাকিমা চিৎকার করে উঠলো, ওলাই ওলা ওঠো, আচমকাকে ওখানে গান ধরে, তোর গান শুনে দেখ তোর কাকু অজ্ঞান হয়ে পড়ে গেল। ভয় আর গান গাই না। বিশ্বাস করুন, আমি তো নায়ক নই, গায়কও নই, আর কপালের জোরে কোনো হিরোইনও জোটেনি, হিরোইনের ছায়াও গায়ে পড়েনি। তবে একটা গানের 3টে লাইন জানি, এবং সেই 3টে লাইন আপনাদের কাছে সাহস করে গিয়ে শোনাতে পারি। তবে বিশ্বাস করুন, এই 3টে লাইন আমি ছাত্রাবস্থায় যত বান্ধবীকে শুনিয়েছিলাম, প্রত্যেকে এই 3টে লাইন শুনে ছুটে এসে আমার দুগালে দুটো, না চুমু না, জুতোর বাড়ি মেরে গেছে। তবে এই 3টে লাইন গাওয়ার আগে একটু সাহস চাইবো আপনাদের কাছে। ভালো লাগলে হাততালি দেবেন, খারাপ লাগলে আরো জোরে হাততালি দেবেন। আর যদি যদি জুতো ছুঁড়েন, 2 পাটি ছুঁড়বেন, তাহলে পরে বাড়ি যেতে পারবো। 1 পাটি ছুঁড়লে আপনারও অসুবিধা, আমারও অসুবিধে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, এই আমি গান গাইবে, একটু লাল্লি লালো, কোথায় রে, একটু ধোঁয়া ফোঁয়া দাও। যখন এসেছিলাম, যিনি আমাকে বাবার মতো ভালোবেসেছেন, এই গানটা তার জন্য। সেই মানুষ, সেই দাদা আমাদের ইন্ডাস্ট্রির, যার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী, আমরা আমার সঙ্গী। এত কাছে বসো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া মাপো আমার যে আর কেউ নাই। এত কাছে তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাদের ছেড়ে একা একা থাকতে পারি? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো
আছো সেই আমারি সখী সখী আমরা অমর সখী। থ্যাংক ইউ, হাততালি গোটা। এই এই দাঁড়াও, কি নাম গোপাল? সুমন। তোমার নাম? সুমি। হ্যাঁ, সুমি। তুমি? কোয়েল। কোয়েল, আচ্ছা। তুমি? রকি। ওরা চারজনে কেউ ভাবেইনি সকালবেলা উঠে যে আমার মতো এরকম একজন লোকের সঙ্গে নাচতে হবে। আর কি নাচ নাচলো সেটা মানেই বুঝতে পারি। কি হয়েছে? এই ছবি তুলবে। এই এই গোপাল, এদিকে তাকাও। তুলে ফেলো, তুলে ফেলো, তুলে ফেলো। Incoming call from C. P. Thank you so much, thank you. By Truecaller. ওইখানে আমাকে একজন বসিয়ে বলছিল আয় কোলে বসিয়ে ছবি তুলবে। যাই হোক, তবে একটাই কথা আজকে মনে পড়ে খুব, আমার সেই প্রথম সিনেমার কথা, যে সিনেমাতে হিরো নতুন, আমিও নতুন, এবং আমরা দুজনেই একই পাড়ায় থাকি। ও ট্যাক্সি ভাড়া পেত বলে ওর সঙ্গে আমি শুটিং করতে যেতাম। শুটিং এর শেষে ও আমাকে আবার বাড়ি পৌঁছে দিত। তারপর শুটিংটা শেষ হয়, সিনেমাটা রিলিজ করে। সিনেমাটা আপনাদের ভালোবাসায় সুপার ডুপার হিট হয়। আমার সেই প্রথম সিনেমাটার নাম সাথী, আর আমার সেই পুরনো বন্ধুর নাম জিৎ। তারপরে জিৎ আর আমি অনেকগুলো সিনেমা করি পরপর, সাথী, সঙ্গী, হিরো, পার্টনার, নাটের গুরু। মাঝখানে একটা গ্যাপ পড়ে। তারপর আমরা একটা সিনেমা করেছিলাম, আপনারা বোধহয় দেখেছেন, সিনেমাটার নাম ছিল বচ্চন। তাতে একটা গান ছিল, খুব হিট হয়েছিল। এখন গানটা বৌদিরা গান, যত বৌদি আছে গান, দাদাদের উদ্দেশ্যে গান। দাদারা রাত্রিবেলা দেরি করে ফিরলে গান, ফোন করলে দাদারা ফোন না ধরলে গান, দাদা যদি কোনো জায়গায় দুষ্টুমি করেন তখনও বৌদিরা গান। গানটা হলো যতই ঘড়ি ওরা রাতে লাটাই তো আমার হাতে। এই গানটা গান, সেই গানটা ছিল এই বাচ্চান বলে সিনেমাটায়। আমরা শুটিং করছিলাম, আপনারা যদি দেখে থাকেন সিনেমাটা তাহলে দেখবেন আমি জিতের বাইকের পেছনে, আর আমাদের ভিলেন তারা করেছে। সিনটা হচ্ছিল রাজারহাটে, শুটিং হচ্ছিল। আমি জিতকে শুটিং এর ফাঁকে বলেছিলাম যে জিত কি কপাল, তুই কোথায় ছিলিস, কোথায় চলে গেলি, আর আমি কমেডিয়ান হয়ে রয়ে গেলাম। তাতে আমার বন্ধু জিত বলেছিল, শোনো বন্ধু, একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, কমেডিয়ানদের জুতো মারা কপাল। আমি বললাম সে কি রে, এই কথা বলছিস? বলে বাড়ি গিয়ে চিন্তা করে দেখিস। আমি বাড়ি ফিরে দেখলাম হ্যাঁ ঠিক তাই বলেছি জি, ঠিক কথা। মিলিয়ে দেখুন, একটা 2 ঘন্টার বাংলা সিনেমা, তাতে 5খানা গান থাকবেই থাকবে। আর আমাদের দেখবেন এখন বাংলা সিনেমার গান না, আমাদের ভারতবর্ষে শুটিং হয় না, কোথায় দেখবেন লন্ডন, কোথায় ইটালি, কোথায় হনুলুলু। আর এই 5টা গানে হিরো হিরোইনকে অন্তত 500 বার জড়িয়ে ধরছে। কেন রে, আমি কি মানুষ নই নাকি, আমাকে সুযোগ দে। আর দেখবেন সে কি গড়াগড়ি খাওয়া দুজনে মিলে। কখনো দেখবেন জলের ধারে গড়াগড়ি খাচ্ছে, কখন দেখবেন পাহাড়ে বরফের ওপর গড়াগড়ি খাচ্ছে। বলি তোদের হুপিং কাশি হয় না রে? একটা সিনেমায় শ্রাবন্তী দেখি গরম বালিতে গড়াগড়ি খাচ্ছে। আরে তোদের গায়ে ফসকা পড়ে না? দেখবেন বাংলা সিনেমায় একটা সিন থাকবেই থাকবে, ফাঁকা অন্ধকার রাস্তা, সেইখান দিয়ে হিরোইন একা হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, আমার 14 গোষ্ঠীতেও জানে না, কিন্তু যাচ্ছে দেখবেন। আর ঠিক সেই সময় দেখবেন একটা কালো গাড়ি এসে ব্রেক মারবে, আর তারপর তার ভেতর থেকে দেখবেন 5টা হুন্ডো চেয়ারের ভিলেন নামবে, কটা কটা চোখ, গালে দাড়ি। দেখবেন এসেই হিরোইনটাকে খপাত করে ধরবে, ঝপাত করে গাড়িতে তুলবে, ধাম। তারপরে সেই মিলিয়ে নিন ফাঁকা গুদাম ঘর, সেইখানে দেখবেন হিরোইনটাকে এসে ফেললো খ্যাটাস খ্যাট। খারাপ ভাবে মেন না, খাটাস খ্যাট মানে হলো দরজা বন্ধ আর ছিটকিনি, এটাও বুঝতে পারলাম। কিন্তু তারপর ভিলেনটার যে কেন হাসি পায়, এটা আমার 14 গোষ্ঠীতেও রিসার্চ করে বার করতে পারিনি। দেখবেন শুধু হাসছে। এইবার এইবার কোথায় পালাবে সুন্দরী?
তারপরেই দেখবেন হিরোইনের ডায়লগ, ভগবানের দোহাই আমায় ছেড়ে দিন। তারপর দেখবেন ভিলেন এগোচ্ছে, হিরোইন পেছোচ্ছে, ভিলেন এগোচ্ছে, হিরোইন পেছোচ্ছে, ঢাক। এই ঢাক মানে হলো হিরোইন যে দেওয়ালে সেটে গেছে, পালানোর পথ নেই। তবু দেখবেন ভিলেন হাসছে, এইবার ভগবানের তোকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আরে বাবা, তো হেসে সময় নষ্ট করছিস কেন? যা করতে ঠিক করে বাড়ি চলে যা। ও ততক্ষণ অব্দি হাসবে যতক্ষণ না হিরো দরজা ভেঙে ঢুকে ওকে রামপাদানি শ্যামপাদানি দিচ্ছে। আর আমাদের দেখুন সারা ছবিতে 5টা সিন। প্রথম 2টো সিন হিরোর বগলের ধারে দাঁড়িয়ে আছি, কোনো ডায়লগ নেই, যেন ঝুলনের পুতুল। তারপরে 2টো সিন ডিরেক্টর বলল, নে কাঞ্চন পাঠ কর, করলাম। লাস্ট সিন হিরোর বগলের ধারে দাঁড়াতে যাব, বুকে বড় বড় লেখা ফুটে উঠলো, সমাপ্ত, চল বাপি বাড়ি যা। খারাপ লাগে জানেন। আর জিতকে দেখি কি ফ্যান বাবা, একেবারে বিরাট। মেয়েরা দেখলে কিরম করে, জিত 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 জিত। আরে যেন পেটে কিনে মাথায় উঠে গেছে। হ্যাঁ, আরে কি ও জিত? ও যদি জিত হয় তাহলে আমি ও ইন্দ্রজিৎ। মাঝে মাঝে দেখি পেটে কি সব বানাচ্ছে, 6টা বাম্পার উঁচু হয়ে আছে যেন হাই রোডে। ও বলে নাকি 6 প্যাক। চলুক আমার সঙ্গে সুন্দরবন, দেখি বাঘ কাকে খায়। নিয়েও গেছিলাম সুন্দরবন। আমি আর জিত জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, কেউ কোথাও নেই। এমন সময় সামনে একটা কুঁদো বাঘ শুধু এসে ডেকেছে। ব্যাস, জিতেরও যে অবস্থা আমারও তাই অবস্থা, হাঁটু পাটু কাঁপছে, হয়ে যায় ভাব। আমি বাপকে বললাম, দাদা আমায় ছেড়ে দিন, দাদা, গরিবের ছেলে, বাপ মায়ের এক সন্তান, আমায় ছেড়ে দিন। আমায় চিবিয়ে কোনো মাল পাবেন না, দেখুন হাড়ের মধ্যে শুধু চামড়া জড়ানো আছে স্যার। জিতকে খান স্যার, মাংসের দোকান স্যার, 7 দিন ধরে ওকে নিয়ে হোল ডে পিকনিক করুন স্যার, আমায় ছেড়ে দিন। বাঘের কি মনে হলো, বলো যা, তোকে খাবো না। আমি, আমায় খাবেন না তাহলে বাড়ি যাই। বলো দাঁড়া। আমি বললাম, কি হচ্ছে কি? খাবেন না তো দাঁড়াতে বলছেন কেন? বলছে ভয় নেই, জিতকে খাবো আর তোকে দিয়ে দাঁত খোঁচাবো। খারাপ লাগে জানেন, এতগুলো সিনেমা করেছি, আপনাদের আশীর্বাদে প্রায় 100-র উপর সিনেমা হয়ে গেছে, কিন্তু ভয় আর কাটে না। তবে আপনারা বলেছেন, ওপাশের একজন বন্ধু বলেছেন একটা নাকি হিন্দি গান গাইতে, তাই গাইছি। আবার বলছি, মারবেন না, ধরবেন না। কি বলবো বলো তো? কাকে? পাইল অ্যান্ড গোপাল, এটা তো। আমাদের এখানে মোনালিসা মিউজিক্যাল ট্রুপ যারা এখানে রয়েছেন তাদেরকে বলি, আপনাদেরও বলি, আমরাও শিল্পী, ওনারাও শিল্পী, ওনারা যন্ত্রশিল্পী। আপনি প্রথমে যখন চিৎকার করছিলেন আমি তখনই বলেছিলাম মানিকপাড়া গ্রামীণ মেলা থেকে ধন্যবাদ। আমি একটাই কথা বলবো, আমি শুনেছি আপনাদের এখানে 32 বছর ধরে মানিকপাড়া লোক সংস্কৃতি ও গ্রামীণ মেলাটা হয়। একটা মেলাকে বৌদি নিজে এত উত্তেজিত হয়ে থাকলে কানে কথাটা তো ঢোকাতে হবে। এই 32 বছর ধরে একটা মেলাকে চালিয়ে যাওয়া চারটিখানি কথা নয়। তাই জন্য মানিকপাড়া লোক সংস্কৃতি ও গ্রামীণ মেলার উদ্যোক্তা এবং সমস্ত কর্মীরা যারা যারা রয়েছেন তাদের আমার পক্ষ থেকে, কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি চাইবো আপনারা একবার ওনাদের জন্য জোরে হাততালি দিন, কেননা এই এত বড় আয়োজন শুধুমাত্র আপনাদেরই জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে শ্রী কাঞ্চন মল্লিক কিন্তু উনি এসে প্রথমে আজকে মানিকপাড়ার লোক সংস্কৃতি গ্রামীণ মেলা নিয়ে বলেছেন। আমি চাইবো